এখন দেখো অষ্টতলকীয় যৌগের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড বিভাজন কিভাবে ঘটে থাকে না এক্ষেত্রে তথা জটিল যৌগের অষ্টতলকীয় গঠনে লিগ্যান্ডগুলো অক্ষ বরাবর কেন্দ্রীয় পরমাণু বা ধাতব আয়নের দিকে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের দিকে অগ্রসর হয়। তার মানে অক্ষ বরাবর বিন্যস্ত ডি কক্ষকগুলো লিগ্যান্ডগুলোর ক্রিস্টাল ফিল্ড দ্বারা সব থেকে বেশি বিকর্ষিত হয়। এর ফলে এই কক্ষকগুলো উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়। তার মানে অক্ষ বরাবর কক্ষক বলতে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওই কক্ষক, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এই দুটি কক্ষক যেটাকে আমরা বলেছিলাম ইজি সেট। অষ্টতলকীয় ক্ষেত্রে ইজি সেট বলেছিলাম, সেটা তাহলে উচ্চ শক্তি স্তরে অর্থাৎ শক্তি বৃদ্ধি পাবে, কেন বেশি বিকশিত হয়। আর অপরদিকে অক্ষের মাঝ বরাবর যে বাকি তিনটি কক্ষক রয়েছে টি টু জি সেট, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই তিনটি ডি কক্ষক কম বিকশিত হয়। তার মানে এদের শক্তি হ্রাস হয়, তার মানে এরা ব্যারি সেন্টারের নিচে থাকবে। তাহলে অষ্টতলকীয় জটিল যৌগের ক্ষেত্রে যে ক্রিস্টাল বিভাজনের ফলে ডি অরবিটাল যে দুটো সেটে বিভাজিত হয়, ইজি সেটটা উচ্চ শক্তি স্তরে মানে ব্যারি সেন্টারের উপরে, আর ব্যারি সেন্টারের নিচে থাকবে টি টু জি সেট অর্থাৎ তিনটি ডি কক্ষক নিচে থাকবে। এই কথাটাই এখানে আমরা বুঝিয়েছি। দেখো যে অষ্টতলকীয় জটিল যৌগের অষ্টতলকীয় গঠনে লিগ্যান্ডগুলি অক্ষ বরাবর কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের দিকে অগ্রসর হয়। এর ফলে অক্ষ বরাবর বিন্যস্ত ডি কক্ষকগুলি অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও ডি জেড স্কোয়ার, এই দুটি কক্ষক যাকে তথা ইজি সেট বলা হয়, অধিক বিকশিত হয়ে উচ্চ শক্তির অধিকারী হয়। এবং টি টু জি মানে বাকি যে তিনটি কক্ষক রয়েছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, কক্ষকগুলি কম বিকশিত হয়, ফলে এদের শক্তি হ্রাস হয়। তার মানে কম শক্তি সম্পন্ন হবে টি টু জি, এটা বোঝানো হয়েছে। তাই অষ্টতলকীয় গঠনের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড বিভাজনে ব্যারি সেন্টারের উপরে ইজি সেটটা থাকবে উপরে এবং নিচে টি টু জি সেটটি অবস্থান করে। আর এই ইজি এবং টি টু জি এই সেট দুটির মধ্যবর্তী শক্তির পার্থক্য তথা ব্যবধানকে আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে টেট্রাহেড্রালের ক্ষেত্রে যেমন, এক্ষেত্রেও তেমনি, তাকেই বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি তথা ডেল্টা জিরো, জিরো নয় এটা ওটাকে আমরা শূন্য মতো লিখছি, একই রকম তো সিম্বল। ও মানে অক্টাহেড্রাল, সেই শব্দ থেকেই এখানে ডেল্টা জিরো, জিরো না বলে ডেল্টা ও দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানে ইজি ও টি টু জি সেটের মধ্যবর্তী শক্তির ব্যবধানকে ডেল্টা ও, সিএফসি মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বলা হয়। এখানে ডেল্টা জি, ডেল্টা ওর মান কত হবে 10 ডেকয়, একই রকম ডেল্টা টি বা ডেল্টা, এগুলো সবগুলোর মান হচ্ছে 10 ডেকয় ধরা হয়। এই ডায়াগ্রামটা কেমন হবে অর্থাৎ রেখাচিত্রটা কেমন হবে সেটা এঁকে দেখাচ্ছি। তাহলে দেখো অষ্টতলকীয় জটিল যৌগের গঠনের ক্ষেত্রে যে ক্রিস্টাল বিভাজনের ফলে, ক্রিস্টাল ফিল্ড বিভাজনের ফলে যে ডায়াগ্রামটা হয় সেটা বর্ণনা করলাম, সেটাই এখানে এঁকে দেখালাম। যে গ্রাউন্ড স্তরে রয়েছে অর্থাৎ যখন লিগ্যান্ডের অনুপস্থিতিতে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সমশক্তি সম্পন্ন ডি কক্ষক সমূহ, অর্থাৎ এইগুলো হচ্ছে 5টা কক্ষক রয়েছে, যখন লিগ্যান্ড অনুপস্থিত সেই অবস্থায় তারা সমশক্তির নিম্ন শক্তি স্তরে অর্থাৎ ভূমি স্তরে অবস্থান করেছে। এবার লিগ্যান্ডের উপস্থিতিটা, এটা তো উচ্চতাটা শক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ এই হাইটটাকে শক্তি রূপে কল্পনা করা হচ্ছে, ধরা হয়েছে। আর
এবার দেখো লিগ্যান্ডের উপস্থিতিতে যখন সুষম গোলাকার ক্রিস্টাল ফিল্ড থাকে লিগ্যান্ডের, হ্যাঁ, মানে তার নিজস্ব যে তড়িৎক্ষেত্র সেটা সুষম গোলাকার ছিল, সিমেট্রিক্যাল ছিল, সেই অবস্থায় কি হচ্ছে না এই অরবিটালের ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়, হয়ে যে শক্তি স্তরটাতে উন্নীত হয় সেই স্তরটাকে আমরা বলে থাকি ব্যারি সেন্টার। ব্যারি সেন্টার অর্থাৎ এই জায়গাটা ব্যারি সেন্টার, এইটা তীর চিহ্ন দিয়ে এই যে এই উচ্চতাটা তথা এই নিচ থেকে এই উচ্চতার শক্তি স্তরটাকে বলা হচ্ছে ব্যারি সেন্টার। তার মানে এতটা শক্তি বৃদ্ধি করলো কিসের উপস্থিতিতে না সুষম গঠনযুক্ত ক্রিস্টাল ফিল্ড সম্পন্ন লিগ্যান্ডের উপস্থিতিতে ধাতব পরমাণু বাইরের ডি অরবিটালের শক্তি স্তর বেড়ে গেল। এবার এখনো এরা কিন্তু সুষম শক্তির অধিকারী আছে, সবাই সমান শক্তির অধিকারী আছে, কারণ সুষম গোলাকার থাকার জন্য। কিন্তু যখন লিগ্যান্ডগুলো কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে বন্ধনে যুক্ত হয়ে যায় তখন তো অক্টাহেড্রাল গঠন হয়, অর্থাৎ জ্যামিতিক গঠনটা হচ্ছে লিগ্যান্ডগুলোর গঠন কিভাবে গঠন আকৃতি তৈরি করছে অষ্টতলকীয়, তখন কিন্তু ক্রিস্টাল ফিল্ডটা অষ্টতলকীয় গঠন প্রাপ্ত হয়। তার মানে সুষম গোলাকার থাকে না, যার ফলে অরবিটাল গুলো কি হয় না ডি অরবিটাল গুলো ধাতব পরমাণু ডি অরবিটাল গুলো হচ্ছে দুটো সেটে বিভাজিত হয়ে যায়। দ্যাট ইজ ডি অরবিটালের বিভাজনটা ঘটে যায় এই ক্ষেত্রে, এই যে হ্যাঁ এখান থেকে দুটো বিভাজন ঘটে যায়। একটা যেটা বিকশিত হয় যে দুটো অরবিটাল ইজি অরবিটাল তথা ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এবং ডি জেড স্কয়ার, এই অরবিটাল দুটো উচ্চ শক্তি স্তরে উন্নীত হলো, ব্যারি সেন্টার থেকে উচ্চতা অর্থাৎ শক্তি বৃদ্ধি হলো। আর যে দুটি তিনটি অরবিটাল ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স অর্থাৎ টি টু জেড সেটটি টি টু জি সেটটি হচ্ছে শক্তি হ্রাস করলো, তার মানে এখান থেকে শক্তি কমে নিম্ন শক্তি স্তরে নেমে গেল, অর্থাৎ তাদের শক্তির উচ্চতা কমে গেল। আর আমরা তো জানি এই অবস্থায় কি হচ্ছে না গড় শক্তিটা কিন্তু মানটা কি হবে একই থাকবে। তার মানে এখানে দুটো অরবিটাল যতটা শক্তি গ্রহণ করেছে ঠিক ততটা শক্তি বর্জন করেছে এই তিনটা অরবিটাল, তার মানে তাদের কিন্তু গড় শক্তি টোটাল যোগফল কিন্তু নিট যা ছিল তাই থাকবে, গড় মান সবসময় স্থির থাকবে। তাহলে এখানে আমরা যে কথাগুলো বললাম এই স্তরের ব্যাখ্যাটা এই লাইনে লেখাটা আছে, এই স্তরের ব্যাখ্যাটা এইটা দেওয়া আছে, শক্তি স্তর যখন দুটো হলো তাদের ব্যাখ্যাটা এখানটা আমি লিখে দিচ্ছি। অষ্টতলকীয় ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে অর্থাৎ লিগ্যান্ডগুলো তো অষ্টতলকীয় জ্যামিতিক গঠন করছে, তাহলে তাদের ক্রিস্টাল ফিল্ডটাও তথা তড়িৎ ক্ষেত্রটাও ইলেকট্রনের তড়িৎ ক্ষেত্রটাও ওই অষ্টতলকীয় গঠনে থাকবে। তার মানে মানে সুষম গঠনটা নষ্ট হয়ে গেছে, গোলাকার সুষম গঠনটা নষ্ট হয়ে গেছে, প্রতিসাম্যতা নেই। তার ফলে হচ্ছে ডি কক্ষকগুলির বিভাজন হলো, অর্থাৎ অষ্টতলকীয় ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে ডি কক্ষকগুলির বিভাজন হলো, এই দুটো সেটে বিভাজিত হলো। কিভাবে হলো সেটা বুঝতে পারলে। এবার লক্ষ্য করো আমরা একটু আগেই বললাম যে ডেল্টা জিরো মানে এখানে সিএফসি বলে একটু আগে এটা আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি অর্থাৎ স্থিতিশীলতার যে শক্তি সেই শক্তিটাকে ডেল্টা জিরো দ্বারা প্রকাশ করা হয়। এই দুটো শক্তির ব্যবধান অর্থাৎ ইজি এবং টি টু জি এর বিয়োগফল তথা এই নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতার যে শক্তি সেই শক্তির মান মাইনাস এই শক্তির মান, যে দুটোর বিয়োগফল হচ্ছে এটা ডেল্টা টি জিরো বা ডেল্টা ও ইজিক্যাল টু এটার মান কত 10 ডেকয়। এবার এই দুটো ক্যালকুলেশন করলে একটু আগে যেভাবে ক্যালকুলেশন করেছিলাম এখানে প্রত্যেকটা কক্ষকের শক্তির মান 0.6 ডেল জিরো বা 10 দিয়ে গুণ করলে 6 ডেকয়। আর এইখানে প্রতিটা তিনটি যে কক্ষ করেছে তাদের প্রত্যেকটা শক্তির মান 0.4 ডেল্টা ও বা 4 ডেকয়। কেমন ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এটা কি করে বেরোয় আমরা যদি একটু দেখিয়ে দিই তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি এখানে করিয়ে দেখে দিচ্ছি, লিখে দিচ্ছি, দেখে দিচ্ছিলাম। ধরিলাম হচ্ছে ইজি সেটের টি টু জি ও ইজি সেটের প্রতিটি কক্ষকে শক্তি যথাক্রমে
স্মল এ ও স্মল বি ধরে নিলাম। তাহলে আমরা T2G তে প্রত্যেকটা কক্ষকে শক্তির মান স্মল এ, তিনটা আছে মানে কি, তবে 3a ইজিক্যাল টু কি হবে, এটার প্রত্যেকটা বি মানে টুয়াইস বি, অর্থাৎ ইজি প্রত্যেকটার মান আমরা বলছি বি মানে টুয়াইস বি। এটা তো গড় শক্তির মান সমান, অর্থাৎ দুটো কক্ষকে যা শক্তি বৃদ্ধি হবে তিনটি কক্ষকে শক্তি ততটাই হ্রাস হবে। তার মানে এই হচ্ছে মানটা এই করে আসছে। আর একটা আমরা এখান থেকে পেতে পারি যে এটা 1 নম্বর। আর একটা পেতে পারি আমরা এ এবং বি এর যোগফল গড় শক্তির মানটা সবসময় কিন্তু ডেল্টা ও, অর্থাৎ 10 ডেকোয়ে। এটাও 2 নম্বর ধরে নিয়েছি। 1 এবং 2 সমাধান করে, 1 এবং 2 সমাধান বীজগাণিতিক সমাধান করলে a ইকুয়াল টু পাওয়া যাবে 0.4, হ্যাঁ 0.4 ডেল্টা ও, বা এটা 10 ডেকো দিয়ে গুণ করলে কত আসবে, 4 ডেকো এবং ডি কিউ ডেকো, এবং বি ইকুয়াল টু পাওয়া যাবে 0.6 ডেল 0 ইকুয়াল টু 10 দিয়ে গুণ করলে 6 ডেকো। তাহলে এইভাবে এই ক্যালকুলেটেড মানগুলো এইভাবে আমরা বের করে নিতে পারি। তাহলে এই হলো অষ্টতলকীয় ক্রিস্টাল ফিল্ড বিভাজনের ব্যাখ্যা। আর আমরা এরপরেই ইলেকট্রন বিন্যাস অর্থাৎ এর প্রয়োগটা করব কিভাবে, সিএফটির প্রয়োগ সেটাও দেখাচ্ছি। তাহলে আমরা সিএফটির যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো আমরা পেয়ে গেলাম। দেখো আমরা কিছুক্ষণ আগে সি এর এসি ক্যালকুলেশন করে দেখেছিলাম যে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, সে সম্পর্কে ধারণা আমাদের হয়েছে। অর্থাৎ ক্রিস্টাল ফিল্ডের যে তড়িৎ ক্ষেত্রের যে শক্তি, সেই শক্তির মান সব সময় মনে রাখতে হবে যে দুটো ক্লাসে সব লিগ্যান্ড ছিল। একটা হচ্ছে দুর্বল ক্ষেত্রে অর্থাৎ দুর্বল তড়িৎ ক্ষেত্র বা ক্রিস্টাল ফিল্ড গঠন করে, আরেকটা হচ্ছে শক্তিশালী ক্রিস্টাল ফিল্ড গঠন করে। এই দুটো শ্রেণীতে আমরা অলরেডি বিভাজিত করেছি। আর এই কোন একটা নির্দিষ্ট কক্ষকে ইলেকট্রন জোড় গঠনের জন্য যে পরিমাণ শক্তিটা প্রয়োজন হয় তাকেই বলা হয় তোমার পেয়ারিং শক্তি, অর্থাৎ ইলেকট্রন যুগ্মকরণ শক্তি। এখানে আমি বলেছি দেখো, কোন একটি নির্দিষ্ট কক্ষকে ইলেকট্রন জোড় গঠনের জন্য যে পরিমাণ শক্তি লাগে তাকে পেয়ারিং শক্তি বলা হয়, ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করা হয়। এবার যাদের দুর্বল তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ক্রিস্টাল ফিল্ডটা উইক, সেই লিগ্যান্ডগুলোকে আমরা বলেছিলাম দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। তো সেই দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড অলরেডি আগে আমরা লিস্ট দিয়েছিলাম, সেই সময় মনে আছে ভিভিটি পড়াবার সময়। তার মধ্যে এইগুলো বিশেষভাবে মনে রাখতে হবে। ফ্লুরিডো F-, অ্যাকুয়া অর্থাৎ H2O জল, ক্লোরিডো, হাইড্রক্সিডো, হ্যাঁ ক্লোরিডো Cl-, হাইড্রক্সিডো OH-, আর অক্সালেটো OX2-, মানে 2 আধান ইত্যাদি। তাহলে এই কটা অন্তত এই 5টা মনে রাখার চেষ্টা করো যে দুর্বল ক্ষেত্রের লিগ্যান্ড, এদের ক্ষেত্রে স্টেবিলাইজেশন এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির মানটা কম, কিন্তু ইলেকট্রন পেয়ারিং এনার্জি মানটা বেশি হয়ে যায়। কারণ এরা তো দুর্বল ক্ষেত্র, তাই এদের হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে শক্তি, হ্যাঁ সেই ক্রিস্টাল ফিল্ড এনার্জি দ্যাট ইজ ডেল্টা, ওই যে ডেল্টা টি, ডেল্টা 0 দিয়ে প্রকাশ করেছিলাম, বা ডেল্টা, সেই ডেল্টার মানটা কম, তার জন্য ইলেকট্রন পেয়ারিং এনার্জিটা বেশি হয়। তাহলে এখানে কি বলছি, দুর্বল ক্ষেত্র লিগ্যান্ডের ক্ষেত্রে ডেল্টা লেস দেন পি, তার মানে পেয়ারিং শক্তি বেশি, সেই জন্য এক্ষেত্রে স্পিন পেয়ারিং হয় না, অর্থাৎ ইলেকট্রন যুগ্মকরণ হয় না। আমরা ভিভিটি অ্যাপ্লিকেশন জ্যামিতিক গঠনে দেখিয়েছিলাম কোন ক্ষেত্রে যুগ্মকরণ হয় আর কোন ক্ষেত্রে হয় না। কেন এক্ষেত্রে যুগ্মকরণ হয় না তার ব্যাখ্যা এখানে পেয়ে গেলাম। এর ফলে কি হচ্ছে না, যুগ্মকরণ না হওয়া মানে বিজোড় ইলেকট্রন বেশি আছে, এই জন্য এই কমপ্লেক্সটাকে বলা হয় হাই স্পিন কমপ্লেক্স যৌগ গঠিত হয়। কেমন, ঠিক আছে? এক্ষেত্রে ইলেকট্রন জোড় গঠন করবে না, ইলেকট্রন গুলো যুগ্মকরণ হবে না। কোন ইলেকট্রন গুলো না, ওই যে ডি অরবিটাল, কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়নের ডি অরবিটাল গুলো যুগ্মকরণ হবে না, ইলেকট্রন জোড় গঠন করবে না। তাহলে এটা একটা বিষয় মনে রাখার চেষ্টা করবে।
শক্তিশালী ক্ষেত্র লিগ্যান্ডের ক্ষেত্রে, শক্তিশালী লিগ্যান্ড ক্ষেত্র লিগ্যান্ডের চারটা নাম অন্তত মনে রাখার চেষ্টা করবে। সায়ানিডো Cn মাইনাস, কার্বনিল CO, আর ইথিলিন ডায়ামিন, আর হচ্ছে অ্যামিন NH3 অ্যামোনিয়া যেটাকে আমরা বলি, এর ক্ষেত্রে অ্যামিন নাম জানো, ইত্যাদি এটসেট্রা। তাহলে এই চারটা শক্তিশালী ক্ষেত্রের লিগ্যান্ড। এদের শক্তিশালী ক্ষেত্র মানে এদের হচ্ছে স্টেবিলাইজেশন এনার্জিটা বেশি হবে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে পেয়ারিং এনার্জির থেকে ডেল্টার মানটা বড়, তার মানে ক্রিস্টাল ফিল্ড বিভাজন ঘটবে। অর্থাৎ এখানে দেখো পেয়ারিং শক্তি কম হওয়ার জন্য তাই এক্ষেত্রে স্পিন পেয়ারিং হয়। তাহলে কেন শক্তিশালী লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে, শক্তিশালী ক্ষেত্রের লিগ্যান্ডের ক্ষেত্রে, হ্যাঁ লিগ্যান্ডগুলোর জন্য কেন ওখানে ইলেকট্রন যুগ্মকরণ আমরা দেখিয়েছিলাম, তার কারণটা এটাই, হ্যাঁ, যে স্টেবিলাইজেশন এনার্জিটা বেশি কিন্তু আমার পেয়ারিং এনার্জির মানটা কম, সেই জন্য এক্ষেত্রে স্পিন পেয়ারিং হয়। তার মানে ইলেকট্রন জোড় হলে একমুখী ইলেকট্রনের সংখ্যা কম, অর্থাৎ এবং লো স্পিন কমপ্লেক্স যৌগ তৈরি হয়। তার মানে একমুখী ঘূর্ণনযুক্ত ইলেকট্রনের, হ্যাঁ, যৌগ, যে যৌগগুলো তৈরি হবে তাদের মধ্যে অযুগ্ম ইলেকট্রনটা খুব কমই থাকবে, এটাকে বলা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স। আর আগেরটা হলো হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে, কারণ সেক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন বেশি থাকবে, যেহেতু জোড় গঠিত হবে না, তাই সেগুলো হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হয়। হ্যাঁ, অর্থাৎ একমুখী ঘূর্ণন যত বেশি ইলেকট্রন থাকবে তাদেরকে বলা হয় হাই স্পিন কমপ্লেক্স, আর একমুখী ইলেকট্রন তথা অযুগ্ম ইলেকট্রন যত কম থাকবে সেগুলোকে বলা হয় লো স্পিন কমপ্লেক্স। তাহলে এগুলো কোশ্চেন তোমাদের দেওয়া হয়। ওখানে আমরা এই স্পিন পেয়ারিং কেন হয় সে কথাটা ব্যাখ্যা আমরা যে সীমাবদ্ধতা ছিল CFT থেকে আমরা তা জানতে পারলাম। এছাড়া CFT থেকে আর কি জানতে পারছি না, ইলেকট্রন গঠন। হ্যাঁ, যে এই যে CFT অনুসারে আমি এখানটা টপিকটা লিখেছি, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যাবে অযুগ্ম ইলেকট্রন আছে কি নেই, অর্থাৎ ডি অরবিটালে ওই জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে না নেই। যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে সেই জটিল যৌগ বা আয়নটি, জটিল আয়নটি আমার চৌম্বকধর্মী অর্থাৎ প্যারাম্যাগনেটিক হবে। আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হবে। আর সেই সঙ্গে মনে রাখবে অযুগ্ম ইলেকট্রন থাকলে সেই জটিল যৌগগুলো রঙিন অর্থাৎ বর্ণময় হবে, আর বিজোড় ইলেকট্রন না থাকলে সেগুলো বর্ণহীন হবে। তাহলে দেখো ওই কথাটা এখানে আমি প্রকাশ করেছি, চৌম্বক ধর্ম এবং বর্ণ। জটিল যৌগ বা আয়নে অযুগ্ম ইলেকট্রন থাকলে যৌগটি চৌম্বকধর্মী বা প্যারাম্যাগনেটিক এবং বর্ণময় বা রঙিন হবে। আর ঠিক এর বিপরীত, অযুগ্ম ইলেকট্রন না থাকলে তোমার ডায়াম্যাগনেটিক মানে তিরশ্চুম্বকীয়, অচৌম্বকধর্মী অর্থাৎ চুম্বক ধর্ম থাকবে না এবং বর্ণহীন যৌগ তৈরি হবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস এর পরে বিষয়টা আসছি। দেখো লক্ষ্য করবে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে খেয়াল রাখবে কিভাবে করবে সেটা একটু দেখে দিচ্ছি। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস আমরা প্রথম অষ্টতলকীয় যৌগের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি। দেখো অষ্টতলকীয় যৌগের ক্ষেত্রে আমরা একটু আগে আলোচনা করে দেখিয়েছিলাম যে T2G আর EG এই যে দুটো সেট, T2G তে 3টে কক্ষক থাকে ডি কক্ষক, আর EG তে দুটো কক্ষক থাকে, এবং T2G টা কি নিম্ন শক্তি অর্থাৎ নিচে ছিল, আর EG সেটটা উপরের শক্তি স্তরে ছিল। তার মানে কোনটা শক্তি বেশি হলো EG, আর নিম্ন শক্তির T2G। এবার আমরা তো জানি ইলেকট্রন বিন্যাসের নিয়ম কিন্তু একই রকম, আব্বাও নীতি, হুন্ডের সূত্র, পাউলি অপবর্জন নীতি, এই তিনটে সূত্রকে মেনে নিয়েই কিন্তু আমরা এখানেও ইলেকট্রন বিন্যাস করব। আগে কম শক্তির কক্ষে ইলেকট্রন একক রূপে বিন্যস্ত হয় হুন্ডের রুল অনুযায়ী, আর আব্বায়ন নিয়ম অনুযায়ী কম শক্তির কক্ষে অবস্থান করবে, একথা আমাদের জানা আছে। আর চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। আর পাউলি অপবর্জন নীতিতে আমরা এটাও শিখেছিলাম, একটি কক্ষকে দুটি ইলেকট্রনের, হ্যাঁ, যে চারটি কোয়ান্টাম সংখ্যা আলাদা একই মানের হতে পারে না, অন্ততপক্ষে স্পিন কোয়ান্টাম নাম্বার বিপরীত হবেই অর্থাৎ ভিন্ন হবেই।
একথা আমরা শিখেছিলাম। তাহলে সেই অনুযায়ী এখানে ইলেকট্রন বিন্যাস আমরা করতেছি। দেখো D4 সিস্টেম, অর্থাৎ যে ধাতব আয়নে যোজ্যতা কক্ষে ডি অরবিটালে 4টা ইলেকট্রন রয়েছে তাদের ক্ষেত্রে কেমন ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াতে পারে না, যদি দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড থাকে। দুর্বল ক্ষেত্র লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা তো একটু আগেই আলোচনা করলাম ডেল্টা লেস দেন পি। পি মানে পেয়ারিং শক্তি বা এনার্জি, হ্যাঁ পেয়ারিং শক্তি, আর এটা তো স্টেবিলাইজেশন এনার্জি, অর্থাৎ হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তার মানে দুর্বল ক্ষেত্রের ক্ষেত্রে আমরা একটু আগেই আলোচনা করেছিলাম স্টেবিলাইজেশন এনার্জির মানটা কম, পেয়ারিং এনার্জির মানটা বেশি, সেই জন্য এক্ষেত্রে স্পিন পেয়ারিং হয় না। তার মানে ইলেকট্রন গুলো বিজোড় রূপে অবস্থান করবে। তার মানে আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী এখানে আব্বাও শক্তির প্রথমে আব্বাও নীতি অনুযায়ী কম শক্তির ঘর কোনটা না হচ্ছে T2G, এই জন্য T2G আগে বসিয়েছি। তারপরে হচ্ছে ইজি, তাহলে প্রথম শক্তির বিন্যাস অনুযায়ী এবং সেই সঙ্গে এখানে বলা হয়েছে ইলেকট্রন পেয়ারিং হবে না। আর এখানে কটা ঘর আছে, T2G তে 3টা ঘর আছে, তারপরে 3টা ইলেকট্রন আগে বিজোড় রূপে অবস্থান করবে, একা একা বসবে, কারণ এখানে যুগ্মকরণ হবে না। আর ইজি তে বাকি যে ইলেকট্রন, মোট তো 4টা ইলেকট্রন, তাহলে এখানে আর একটা ইলেকট্রন চলে এলো। আর শক্তিশালী ক্ষেত্র লিগ্যান্ড এলে না, এক্ষেত্রে তো আমার হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির মানটা বেশি হয়, যেহেতু শক্তিশালী ক্ষেত্র, পেয়ারিং এনার্জি কম, তাই স্পিন পেয়ারিং হয়, কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। তার মানে এখানে ইলেকট্রন জোড়া জোড়া রূপে অবস্থান করবে। প্রথম তো নিম্ন শক্তির কক্ষ হচ্ছে T2G, আর পরে হচ্ছে ইজি। তাহলে এখানে ইলেকট্রন জোড় হবে 4টা ইলেকট্রন, আর এখানে মোট ঘর আছে তোমার কটা, 3টে মানে অবশ্যই 6টা ইলেকট্রন ধরতে পারে, কিন্তু ইলেকট্রন তো মোট 4টা, তাহলে এখানে 4টা ইলেকট্রন এসে গেল, তার মানে ইলেকট্রন যুগ্ম হলো, আর এখানে কোনো ইলেকট্রন নেই মানে 0। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল E4 E0। তাহলে দেখো D4 সিস্টেমে আমরা অষ্টতলকীয় যৌগের ক্ষেত্রে এইভাবেই আমরা দেখাতে পারি। কেমন এক্ষেত্রে তাহলে আমরা মোটামুটি কয়েকটা D4 সিস্টেম যেমন দেখালাম, ঠিক আমরা এরপরে লক্ষ্য করো যে D5 সিস্টেমটা যদি দেখাই, ধরো D5 এই সিস্টেমটা, এক্ষেত্রেও তাহলে দুর্বল লিগ্যান্ড হলে কি ব্যাপারটা আসবে না, এখানে তো ইলেকট্রন জোড় হবে না, তার মানে 3টা ঘরে 3টা ইলেকট্রন আসবে। এরপর বাকি ইলেকট্রন থাকলে কটা, দুটো থাকলে এখানে তো 2টো ঘর আছে, তার মানে 2টো ইলেকট্রন এখানেই প্রবেশ করবে। ক্লিয়ার? এরপর দেখো শক্তিশালী ক্ষেত্রে তখন কি হবে D5 এর ইলেকট্রন সিস্টেমটা না, লক্ষ্য করো এখানে তো ইলেকট্রন পেয়ারিং হবে, আর প্রথম ঘরে কটা ইলেকট্রন প্রবেশ করতে পারে, 3টা ঘর, মানে পেয়ারিং হলে 6টা ইলেকট্রন আসতে পারে, আর ইলেকট্রন তো আছে 5টা, তাহলে এখানে এসে যাবে 5, অর্থাৎ 2টো জোড় ইলেকট্রন আছে। হ্যাঁ 3টা ঘরে মানে 3টা ইলেকট্রন, আর 2টো ঘরে আরেকটা করে প্রবেশ করলে মোট হচ্ছে 2টো পেয়ার হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আনপেয়ার, তার মানে এটা 0। তাহলে দেখো D5 এর ইলেকট্রন বিন্যাসটি দুর্বল শক্তিশালী ক্ষেত্রের ক্ষেত্রে এটা হবে T2G 5 E0, আর দুর্বলের ক্ষেত্রে T2G 3 EG2, এটা হলো। তাহলে D5 কথাটা মোটামুটি শিখতে পারলে। D6 যদি নিই আমরা, D6 ইলেকট্রন বিন্যাসটা কেমন হতে পারে D6 সিস্টেমে না, দেখো D6 6টা ইলেকট্রন যখন ডি অরবিটালে আসবে, এই ইলেকট্রন পেয়ারিং হবে না, তার মানে বিজোড় ইলেকট্রন আসবে, তাহলে 3টে ঘরে 3টে, আর এখানে 2টো ঘর আছে 2টো, তাহলে 2টো ঢুকলো, এখানে 3টে ঢুকলো, 3 দিয়ে 5 হয়, কিন্তু 6টা ইলেকট্রন, তাহলে এখানে একটা বাদ, তখন ইলেকট্রনে আর ঘর না থাকলে কি হবে, জোড় হতে বাধ্য, তখনই ইলেকট্রন জোড় হয়ে যাচ্ছে। কেমন ঠিক আছে? এই করে তাহলে হলো 4 আর 2, আর এখানে তো ইলেকট্রন পেয়ারিং হয়, তার মানে ইলেকট্রন পেয়ারিং হলে তোমার 3টা ঘরে মোট 6টা পেয়ারিং হতে পারে, মানে 6টা ইলেকট্রন প্রবেশ করতে পারে, আর 6টা ইলেকট্রন আছে মানে এখানে 6টা পর্যন্ত প্রবেশ করলো, আর এটা তাহলে 0 হলো। তাহলে দুর্বল শক্তিশালী ক্ষেত্র লিগ্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা এটা দাঁড়াবে। তাহলে তেমনি D7 যদি হয়, D7 সিস্টেমের ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়াবে লক্ষ্য করো, এরকম D7 D8 D9 যত খুশি ইলেকট্রন বিন্যাস তোমরা করতে পারবে অষ্টতলকীয় ক্ষেত্রের ক্ষেত্রে।
না দুর্বল ক্ষেত্রে লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে না ইলেকট্রন পেয়ারিং হবে না, তার মানে বিজোড় ইলেকট্রন থাকবে। তার মানে দেখো প্রথমে 3টা ইলেকট্রন ঢুকলো, তারপরে ঘরে 2টো ঢুকলো, তাহলে 3 2 5, 5 হলেও আরো 2টো ইলেকট্রন, তার মানে 2টো ইলেকট্রন এই ঘরে ঢুকবে, অর্থাৎ হচ্ছে 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, আর এখানে 2, 5 2 7টা ইলেকট্রন হয়ে গেল। আর এখানে ইলেকট্রন পেয়ারিং হবে, 7টা ইলেকট্রনের প্রথম T2G তে কটা ইলেকট্রন ঢুকবে? 6টা। 6টা হলে সম্পূর্ণ পেয়ার হয়ে গেল, ভর্তি হয়ে গেল। এবার বাড়তি একটা ইলেকট্রন এই ঘরে এসে গেল। তাহলে এইভাবে D8 হলে পারা উচিত, একইভাবে তোমরা পারবে। এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 2, তারপরে একটা হয়ে যাবে দেখো 6, এখানে 2। তাহলে এইভাবে D8 D9 এই সিস্টেমে আমরা করতে পারি। তাহলে আমাদের নিশ্চিত মাথায় এসে যাবে। এবার দেখো অষ্টতলকীয়র পর আমরা চতুস্তলকীয় গঠনের ক্ষেত্রে আসছি। না চতুস্তলকীয় যৌগের ক্ষেত্রে, জটিল যৌগের ক্ষেত্রে আমরা তো জানি T2G টা উচ্চ শক্তির, হ্যাঁ এটা T2G টা উপরে ছিল মানে উচ্চ শক্তির হয়ে যাবে, উচ্চ শক্তির সেট, আর EG টা নিম্ন শক্তির সেট ছিল। তার মানে এখানে আগে আসবে EG সেট, তারপরে আসবে T2G। ও এখানে EG বলা হয় না, সরি, E2 আর E সেট। চতুস্তলকের ক্ষেত্রে T2G কে T2 বলা হতো আর EG কে E সেট বলা হতো। তার মানে এখানে নিম্ন শক্তির আগে E টা আসবে, তারপরে T2 টা লিখবো আমরা আব্বাউ নীতি অনুযায়ী, শক্তির ক্রম অনুযায়ী। অরবিটাল গুলো আগে T2 E পরে T2। এবার দেখো D4 সিস্টেম ইলেকট্রন বিন্যাস কেমন হবে এবার তোমরা পারবে সবাই। একই রকম নিয়ম, কিন্তু দুর্বল ক্ষেত্র হলে স্পিন পেয়ারিং হয় না, আর শক্তিশালী ক্ষেত্র লিগ্যান্ড হলে স্পিন পেয়ারিং হয়, নিয়মটা একই। তাহলে এখানে দেখো D4 মানে 4টা ইলেকট্রন, এখানে যেহেতু স্পিন পেয়ারিং হবে না, ই তে কটা সে ঘর আছে? 2টো ঘর, 2টো ঘরে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন একা একা প্রবেশ করবে, মানে অযুগ্ম হবে, কারণ ইলেকট্রন পেয়ারিং হবে না, স্পিন পেয়ারিং হবে না। আর নিম্ন শক্তির ঘর ই তে 2টো আছে, তার মানে সর্বাধিক 2টো ইলেকট্রন প্রবেশ করতে পারে। আর 4টা ইলেকট্রন 2টো চলে গেলে আর এখানে আসবে আর বাকি 2টো, কেমন? কারণ এখানে তো 3টে ঘর আছে। ঠিক স্পিন পেয়ারিং হয়, তার মানে আগে ই ঘরের মোট পেয়ারিং হলে কটা ইলেকট্রন প্রবেশ করবে? 4টা, অর্থাৎ E4 আর নেই 0, কারণ 4টাতে ইলেকট্রন ছিল। তাহলে D4 সিস্টেমটা হয়ে গেল। তেমনি দেখো D5 যদি সিস্টেম দিই, পারবে তোমরা, নিশ্চিতভাবে পারবে। সবাই বুঝতে পেরেছো মানে পারবে। স্পিন পেয়ারিং হয় না, তার মানে এখানে ইলেকট্রন যুগ্ম হবে না, বিজোড় ইলেকট্রন থেকে যাবে। তাহলে মোট 5টা ইলেকট্রন। তাহলে এখানে প্রথমে ই ঘরে 2টো ইলেকট্রন প্রবেশ করলো, তারপরে T2 তে 3টে ঘরে 3টে ইলেকট্রন প্রবেশ করলো। তাহলে এইভাবে 5টাই বিজোড় ইলেকট্রন থাকবে। যেমন ফেরিক আয়নে D5, হ্যাঁ ফেরিক আয়নে অর্থাৎ ফেরিক আয়ন দ্বারা গঠিত যত জটিল যৌগ রয়েছে তার দুর্বল ক্ষেত্র, যে মানে দুর্বল যে লিগ্যান্ড গুলো রয়েছে, দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড, হ্যাঁ সেই ক্ষেত্রে তখন যৌগগুলোর ক্ষেত্রে এইভাবে ইলেকট্রন বিন্যাস হবে, অর্থাৎ E2 T2 3 দুর্বল লিগ্যান্ড। আর শক্তিশালী লিগ্যান্ড যেমন ফেরিসায়ানাইড যৌগে, ফেরিসায়ানাইড যৌগে সায়ানাইড তো শক্তিশালী লিগ্যান্ড, সেক্ষেত্রে তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে দেখো। ইলেকট্রন পেয়ারিং হয়, তাহলে প্রথম ই এর ঘরে 2টো ঘর মানে পেয়ারিং হলে 4টা ইলেকট্রন প্রবেশ করবে, আর মোট 5টা মানে এখানে একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে প্রথম ঘরে ইলেকট্রন পেয়ারিং হলে 2টো ঘরে 2 2 এ 4টা, তারপর বাড়তি ইলেকট্রন এই ঘরে এসে। তাহলে D6 হলে কেমন হবে ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো। D6 হলে প্রথমে ই, তারপরে T2 শক্তির বিন্যাস অনুযায়ী ই তে 2টো ঘর আছে, পেয়ারিং হয় না, তারপরে 2টো ইলেকট্রন প্রবেশ করলো, বাকি থেকে গেল 4টা ইলেকট্রন, তার মানে 3টে ঘর আছে, 3টে ইলেকট্রন প্রবেশ করলো। আরেকটা ইলেকট্রন কোথায় যাবে না এইখানেই প্রবেশ করবে, অর্থাৎ পরের নিম্ন শক্তির ঘরে প্রবেশ করবে, তার মানে E3 T2 3। এটা হলো। নেক্সট লক্ষ্য করো পরের ঘরের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে। শক্তিশালী ক্ষেত্র লিগ্যান্ড থাকলে কেমন ইলেকট্রন বিন্যাস হবে না, ই তে আগে ইলেকট্রন পেয়ারিং হয় মানে ইলেকট্রন 4টা প্রবেশ করবে, আর মোট 6টা ইলেকট্রন মানে এই ঘরে 2টো ইলেকট্রন চলবে।
তাহলে তেমনি D7 D8 D9 ইলেকট্রন গুলো একইভাবে করতে থাকবে। এই হলে আমাদের জটিল যৌগ তথা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি শেষ হয়ে গেল।